আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি শান্তা ইসলাম, সহকারী শিক্ষক, বাংলা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা কবিতা। আজকের আলোচনা হচ্ছে কুলি মজুর। এই কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন এই কুলি মজুর কবিতাটা লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমরা যে কোনো কবিতা পড়তে যাব, কবিতা পড়তে হলে আগে কি করতে হবে? কবি পরিচিতি সম্পর্কে তোমাকে একটু জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে কুলি মজুর এই কবিতাটা লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন হচ্ছে জন্ম 1899 সালে। তিনি আসানসোল মহকুমার, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কাজী নজরুল ইসলাম কি 1899 সালে আসানসোল মহকুমা, বর্ধমান জেলার যে আসানসোল মহকুমার সেখানে চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হচ্ছে তার 1976 সালে ঢাকায়। 76 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। এখন এই যে কবি কাজী নজরুল ইসলাম, আমরা জানি যে তিনি হচ্ছেন কি আমাদের জাতীয় কবি। আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম, তিনি হচ্ছেন কি আমাদের জাতীয় কবি। জাতীয় কবি বলতে পারবো। আবার আমরা হচ্ছে কি তাকে বিদ্রোহী কবি হিসেবেও কিন্তু অভিহিত করে। কেন তাকে বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করে? তিনি কিন্তু তার কবিতার মধ্য দিয়ে সমাজের যেই মানে মানে কি বলে এটাকে, যে সমাজের অরাজকতাপূর্ণ যে একটা অবস্থা আছে, যেখানে ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য করা হয়, সমাজের উঁচু শ্রেণী ধনী শ্রেণীর লোক যারা আছে, যারা নিম্নবিত্ত শ্রেণীকে শোষণ করে, নির্যাতন করে, সেই শোষণ এবং নির্যাতনের চিত্রটা তিনি তার কবিতার মধ্য দিয়ে বা তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। এই জন্য হচ্ছে কি আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে অনেকেই ভূষিত করেন। আর কাজী নজরুল ইসলাম তিনি তার কবিতা রচনার জন্য কিন্তু অনেকবার জেলও খেটেছেন, ঠিক আছে? তার যে বিদ্রোহী কবিতা সেটার জন্য কিন্তু তিনি অনেকবার জেলও খেটেছেন। ব্রিটিশ রাজত্বে থাকাকালীন সময়ে ব্রিটিশরা কিন্তু তার যে এই কণ্ঠ সেটাকে কিন্তু দমিয়ে দিতে চেয়েছিল। অর্থাৎ তিনি যে তাদের শোষণ নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন সেই জিনিসটা কিন্তু ব্রিটিশরা কি করতো? দমিয়ে দিতে চেষ্টা করেছিল। কাজী নজরুল ইসলাম কিন্তু আমরা জানি যে তিনি আমাদের জন্য অনেক কিছু রচনা করেছেন। তিনি গল্প, কবিতা, উপন্যাস, তারপরে হচ্ছে ছোট গল্প, গান, প্রবন্ধ, অনেক টাইপের জিনিস কিন্তু তিনি রচনা করেছেন। অর্থাৎ সাহিত্যের প্রায় প্রত্যেকটা পরতে পরতে কিন্তু তার অবদান রয়েছে। এখন তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্মের কথা আমি যদি বলতে যাই, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সাহিত্যকর্ম যেমন সাম্যবাদী,
চক্রবাক, বিষের বাসী, বিষের বাসী, তারপরে হচ্ছে কি রিক্তের বেদন, রিক্তের বেদন, তারপরে আছে পিলে পটকা, ছোটদের জন্য রচিত নাটক পিলে পটকা, তারপরে আছে কি তোমার অগ্নিবীণা, মানে এরকম নানা ধরনের সাহিত্যকর্ম তিনি কিন্তু রচনা করেছেন। এর মধ্যে ছোটদের জন্য তিনি কিন্তু আরো অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন, যেমন ঝিঙে ফুল, পিলে পটকা, তারপরে হচ্ছে ঘুমপাড়ানি, মাসি পিসি, পুতুলের বিয়ে, এই টাইপের অনেক উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তিনি রচনা করেছেন। আমরা জানি যে তিনি কিন্তু তার বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, মধ্য বয়সে এসে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, সেই জন্য কিন্তু পরবর্তীতে তার শেষ জীবনে তিনি আর তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচনা করতে পারেননি। বাকশক্তি হারিয়ে ফেলার সাথে সাথে তিনি কিন্তু মানসিক ভারসাম্যটাও হারিয়ে ফেলেছিলেন। এই জন্য এই প্রতিভাধর কবি মানে কাছ থেকে আমরা শেষ বয়সে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পাইনি। কিন্তু তিনি যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন, ছোটবেলা থেকে শুরু করেই কিন্তু তার জীবনটা একটা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে। আমরা জানি ছোটবেলা থেকেই তিনি যেহেতু একটু আর্থিক দিক থেকে কষ্টে ছিলেন, ছোটবেলা থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষ করে তিনি কি করেছিলেন যে বিভিন্ন লেটু দলের কাজে যোগ দিয়েছিলেন। তারপরে হচ্ছে যে দেশপ্রেম উদ্দীপিত হয় ছোটবেলা থেকেই তিনি কি করেছিলেন যে লেটু দলের কাজে যোগ দিয়েছিলেন, রুটির দোকানে কারিগর হিসেবে কাজ করেছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়েও কিন্তু তিনি যোগদান করেছিলেন। কিন্তু সবকিছু শেষে পরে কিন্তু তিনি সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেছেন। ঠিক আছে, তাহলে এই যে কাজী নজরুল ইসলাম, তাকে কিন্তু পরবর্তীতে তিনি কলকাতায় ছিলেন, সেখান থেকে মানে আমাদের যখন প্রধানমন্ত্রী আসেন তিনি তাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করেন এবং সেখানে এনে তাকে জাতীয় কবি উপাধিতে ভূষিত করা হয় এবং বাংলাদেশে 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1972 সালের দিকে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে এই ছিল তার সম্পর্কে মোটামুটি ধারণা। তাহলে আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে এখন কুলি মজুর মানে যে কবিতাটা, সেই মূল কবিতাটা নিয়ে আলোচনায় চলে যাই। কুলি মজুর কবিতাটা লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। এখন এই কবিতাটা পাঠ করলে তোমরা আসলে কি কি জানতে পারবে, এই কবিতার যে মূল যে মেসেজটা সেটা আসলে কি। কুলি মজুর কবিতাটা বুঝতেই পারছো যে সমাজের নিম্ন শ্রেণীর যে মানুষ আছে তাদেরকে নিয়ে লেখা। মূলত তোমরা এই কবিতাটা পাঠ করলে নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারবে, তাদের প্রতি ধনিক শ্রেণীর যে দৃষ্টিভঙ্গি, তাদের যে শোষণ নির্যাতনের যে একটা চিত্র, সেটা সম্পর্কে তোমরা একটু ধারণা পাবে এবং তাদেরকে আমাদের যে সম্মান করা উচিত, তারা যে আমাদের কাছে সম্মানের পাত্র, সেই জিনিসটা সম্পর্কেও কিন্তু তোমরা ধারণা নিতে পারবে। কারণ সমাজে হচ্ছে উচ্চবিত্ত নিম্নবিত্ত প্রত্যেক মানুষের কিন্তু সমান অধিকার রয়েছে, তাদের প্রত্যেককেই হচ্ছে কি আমাদের সম্মান করা উচিত। শুধুমাত্র ধনীরা সব জায়গায় সম্মান পাবে, গরিবেরা পাবে না, এরকম বৈষম্য, শ্রেণী বৈষম্য কিন্তু করা উচিত না। মূলত এই কথাটাই কিন্তু কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে আমাদেরকে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে মূলত কবিতাটা তোমাদেরকে পড়ে পড়ে লাইন বাই লাইন তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে, ঠেলে দিলি নিচে ফেলে চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ চুরিয়া মার খাবে দুর্বল। এখন সে বলতেছে যে সেদিন রেলে দেখলাম, দেখিনু সেদিন রেলে সেদিন দেখলাম যে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে। সে রেল লাইনে গিয়েছে, রেল লাইনে যাওয়ার পর সেখানে গিয়ে এক বাবু সাহেব কি করলো, এক কুলি বসেছিল সিটে, সেখান থেকে তাকে ঠেলে নিচে ফেলে দিয়েছে সে কুলি বলে, অর্থাৎ কুলির এখানে বসার অধিকার নেই তার দৃষ্টি ভঙ্গিতে। চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কবি এখানে বলছেন যে এই দৃশ্যটা দেখে তার চোখ ফেটে জল চলে আসলো, যে এমন করেই কি দুর্বলেরা চিরকাল সবলের কাছে মার খেয়ে যাবে। এই জন্যই কি মানে সবলেরা প্রতিবার প্রত্যেকটা বিষয়ে কি দুর্বলের উপর এভাবেই অত্যাচার করবে, জগৎ জুড়ে মানে পুরো পৃথিবী জুড়েই কি এভাবে সবলের হাতে দুর্বল মার খেয়ে যাবে। এখানে কিছু উল্লেখযোগ্য শব্দের অর্থ আছে, সেটা আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে।
আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি কিছু শব্দের অর্থ। ধরো এখানে দেওয়া আছে কুলি বলে এক বাবুসান তারে ঠেলে দিলে নিচে ফেলে। ঠেলে মানে হচ্ছে কি ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া। তারপরে হচ্ছে আরেকটা শব্দের অর্থ আছে জগৎ জুড়িয়া। জগৎ মানে হচ্ছে কি জগৎ, জগৎ মানে হচ্ছে পৃথিবী বা ভুবন বলা যায়। আরেকটা আছে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। দুর্বল মানে হচ্ছে যার মানে অসহায় অর্থে এখানে বোঝানো হয়েছে। তাহলে দুর্বল মানে হচ্ছে কি অসহায়। কি বলেছে দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবুসান তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। সেখানে রেলে এই দৃশ্যটা দেখে কবি মনে খুব কষ্ট পেয়েছে। যেমন করেই কি পুরো পৃথিবী জুড়ে গরিবেরা মানে যে দুর্বল শ্রেণী আছে তারা কি সকলের হাতে মার খেয়ে যাবে। তারপরে বলছে যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে। এখানে দেখো দধিচি, দধিচিদের বলতে দধিচি ছিলেন কি একজন তোমরা যারা হিন্দু ধর্মের আছো তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো বুঝতে পারবে যে ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি বা ঋষি হচ্ছেন কি এই দধিচি। ঠিক আছে, দধিচি হচ্ছেন যে ভারতীয় পুরাণে উল্লেখযোগ্য একটা চরিত্র। সেখানে এই দধিচির কিন্তু একটা কাহিনী আছে। কাহিনীটা খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে দেবতাদের যে স্বর্গের যে রাজা আছে দেবতার তিনি হচ্ছে ইন্দ্র। ইন্দ্রর কাছ থেকে এই বৃত্তাসুর নামে এক দৈত্য সে কী করেছে এই দেবতা ইন্দ্রের কাছ থেকে জোর করে সে এই স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল। সে আবার বর পেয়েছিল, দৈত্য বর পেয়েছিল যে তাকে কোনো প্রচলিত ধাতব অস্ত্র দিয়ে হত্যা করা বা মারা যাবে না। ঠিক আছে, এই বৃত্তাসুর যখন ইন্দ্রের কাছ থেকে স্বর্গরাজ্য দখল করে নিল সেটা ইন্দ্র ফেরত পাওয়ার জন্য কি করলো তাকে বলা হয়েছে যে একজন মানুষের বুকের বা পাঁজরের হাড় দিয়ে তৈরি কোনো অস্ত্র দিয়ে তাকে মারতে পারবে, কিন্তু সে অবশ্যই একজন ভালো ত্যাগী মনীষী হতে হবে বা ঋষি হতে হবে। তো সেই কথা শুনে কি করলো এই যে দধিচি ছিল দধিচি সে আত্মত্যাগ করলো। সে আত্মত্যাগ করার ফলে তার হাড় দিয়ে তৈরি অস্ত্র দিয়ে পরবর্তীতে ইন্দ্র কি করলো বৃত্তাসুরকে হত্যা করে তার স্বর্গটা আবার পুনরায় সে উদ্ধার করলো। তাহলে এখানে আমরা দধিচিকে কি একজন ত্যাগী মুনি ঋষি হিসেবে চিনি। ঠিক আছে, ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি ঋষি হিসেবে কিন্তু এখানে দধিচির প্রসঙ্গটা এসেছে। ঠিক আছে, দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাষ্প শকট, শকট মানে হচ্ছে কি গাড়ি। ঠিক আছে, শকট মানে হচ্ছে গাড়ি। বাষ্প শকট মানে হচ্ছে বাষ্পচালিত যান বা গাড়ি, সেটা মূলত এখানে রেলগাড়িকে বোঝানো হয়েছে। এখন বলতেছে যে দধিচিদের অর্থাৎ এই ত্যাগী মুনি ঋষিদের মতো এখানে কুলি মজুরদেরকেও কি দধিচির সাথে তুলনা করা হয়েছে। দধিচি যেমন স্বর্গরাজ্যকে বাঁচানোর জন্য নিজে আত্মত্যাগ করেছিল, কুলি মজুররাও কিন্তু আমাদের এই পুরো দেশটাকে বা এই পুরো পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য তারা প্রতিনিয়ত আত্মত্যাগ করছে। তাদের ছোট ছোট কর্ম দিয়েই কিন্তু আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। ঠিক আছে, তাহলে যাদের হাড় দিয়ে মানে তাদের যে আত্মত্যাগ দিয়ে তাদের পরিশ্রম দিয়ে, আর এখানে মূলত প্রতীকী অর্থে পরিশ্রমকে বোঝানো হয়েছে। ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে। এখন কুলিরা পড়িল তলে, দেখো বাবু সাহেব যে দধিচি বলতে এখানে যে কুলি মজুর যারা আছে যে শ্রমিক শ্রেণী তাদের কষ্টে এই বাষ্প শকট বা রেল ইঞ্জিনটা চলছে, অথচ বাবু সাহেব কী করলো একজন ধনী লোক এসে সেখানে বসলো এবং কুলিদেরকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। অর্থাৎ যার পরিশ্রমে এই বাষ্প শকট চলছে তাকেই সবলেরা কী করছে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে এবং তারা তার জায়গাটা দখল করছে। যে পরিশ্রমী সে চিরকালই কী হচ্ছে অবহেলিত হয়ে যাচ্ছে। তার পরিশ্রমে এই জিনিসটা চলছে অথচ তাকে অবমূল্যায়ন করা
হচ্ছে। তাহলে এখানে চরিল, চরিল মানে হচ্ছে কি সেখানে উঠল। আমি গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। তলে মানে হচ্ছে জানো তো যে নিচে পড়ে গিয়েছে। তারপরে বলেছে বেতন দিয়েছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুড়িদের তুই, কত ক্রোড় পেলি বল। এখানে বেতন দিয়েছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কবি এখানে যে ধনিক সম্প্রদায় আছে তাদেরকে তিনি মিথ্যাবাদীর দল হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন বেতন দিয়েছ, বলেছে তোমরা তো মিথ্যা কথা বলছো, তোমরা হচ্ছে কি মিথ্যাবাদী। এখানে মূলত সমাজের যে ধনী শ্রেণী আছে তাদেরকে তিনি মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। কত পাই দিয়ে, পাই মানে হচ্ছে এখানে আমরা কিন্তু আগে 1 পয়সা 2 পয়সা 1 পাই 2 পাই এরকম করে, ঠিক আছে, মুদ্রার একটা অংশ বিশেষ হচ্ছে এই পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড়। ক্রোড় মানে হচ্ছে কি কত কোটি, ক্রোড় মানে হচ্ছে কি কোটি, মানে এই কত পাই দিয়ে, এখানে পাই মানে হচ্ছে মুদ্রার একেবারে ছোট্ট একটা অংশ বিশেষ। এই অল্প টাকা দিয়ে তুমি কত কোটি কোটি এখানে কুলি মজুর তুমি পাচ্ছ, কুলিদের তুমি পাচ্ছ, সেটা আগে বলো। রাজপথে তবে চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শহর, দেশ ছেয়ে গেল কবে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাখা। ঠিক আছে, ঠুলি খুলে দেখো, ইটের প্রতি ইটে লেখা আছে, লেখা প্রতি ইটে আছে লেখা। এখন এখানে দেখো রাজপথে বলেছে যে রাজপথে তব চলিছে মোটর, আমরা জানি যে রাস্তায় কি মোটর চলে, সাগরে হচ্ছে জাহাজ চলে, রেলপথে বাষ্প শহর মানে রেলগাড়ি চলে, দেশ ছেয়ে গেলে বলে, অর্থাৎ দেশ কি কলকারখানায় দেশ কিন্তু অলরেডি ছেয়ে গেছে। কিন্তু এই যে রাস্তায় যে মোটর গাড়িগুলো চলছে, জাহাজ সমুদ্রে যে জাহাজ চলছে, রেলপথে যে রেলগাড়ি চলছে এবং দেশ যে পুরো কলকারখানায় ছেয়ে গেছে, এসব হচ্ছে কি কাহাদের দান, মানে কাদের ভাড়া এসব নির্মিত হয়েছে, এসব কারা চালায়, এখানে কাজ করে কারা, পরিশ্রম কারা করে, সেটা তোমাকে দেখতে হবে। তোমার অট্টালিকা কার খুনে রাখা, এই যে এখানে বড় বড় প্রাসাদ নির্মিত হচ্ছে, বড় বড় ইট কাঠের বিল্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে, এগুলো কারা তৈরি করছে, কুলি মজুরাই তো তৈরি করছে, তাদের পরিশ্রমেই কিন্তু আমরা এত আরামায়েশে এখানে থাকতে পারছি। কার খুনে রাখা এটা বলা হয়েছে। তারপরে ঠুলি খুলে দেবো। এখানে দেখো ঠুলি, ঠুলি একটা শব্দের অর্থ হচ্ছে, ঠুলি হচ্ছে কি তোমাদেরকে আমি এখানে মুখে বলে দিই, চোখের উপরে হচ্ছে কি একটা ঢাকনি মূলত, ঠিক আছে। এটা মূলত গরু, আমরা জানি গ্রামে যারা গিয়েছো তারা হয়তো দেখে থাকবে যে গরু দিয়ে আগে কি করতো, ধান মাড়াই করতো। এখন গরু দিয়ে যদি তুমি, গরু তো একটা প্রাণী তাই না, তাকে দিয়ে যদি ধান মাড়াই করতে যাও, মাড়াই সময় কিন্তু এভাবে এভাবে চরকির মতো ঘুরতে হয়। এখন মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক তাকে মাথা ঘুরাতে শুরু করবে যদি কন্টিনিউয়াসলি সে এভাবে ঘুরতে থাকে। এই জন্য আগের মানুষ কি করতো, গরুর চোখের মধ্যে একরকমের একটা ঢাকনি দিয়ে দিত, যেন সে যেভাবে ঘুরছে এটা যেন তার চোখে না পড়ে, তার জন্য মাথা না ঘুরায়, ঠিক আছে। তাহলে ঠুলি মনে হচ্ছে কি চোখের উপরে ঢাকনা, এখানে মূলত বলা আছে কি ঠুলি, ঠুলি হচ্ছে কি চোখের উপরে ঢাকনা। বলতেছে যে তোমাদের এটা তো গরুকে বলানো হতো যেন গরুর মাথা না ঘুরায় বা সেই জন্য কাজটা ঠিকভাবে করতে পারে, কিন্তু মানুষও কিন্তু আজকাল দেখেও না দেখার ভান যে করে থাকে, সেটা বোঝাতে মূলত এই ঠুলিটা বলা হয়েছে। অর্থাৎ তুমি তোমার চোখে যে ঠুলিটা আছে তুমি সেটা খুলো, তোমার চোখের ঢাকনাটাকে খুলে তুমি দেখতে চেষ্টা করো যে কি হচ্ছে। ঠুলি খুলে দেখো, ইটে প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে। তুমি হচ্ছে চোখে একটা পর্দা দিয়ে রেখেছো, ঢাকনা দিয়ে রেখেছো, এই জন্য তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এই পথে সমস্ত ধূলিকণা জানে যে এই বাষ্প সকল মানে এই রেলগাড়ি, তারপরে হচ্ছে কি এই জাহাজ, এই যান, এই অট্টালিকা, প্রত্যেকটা জিনিস আসলে কারা তৈরি করেছে, কাদের পরিশ্রমে এটা নির্মিত, ঠিক আছে। তারপরে যেটা বলা আছে, আসে দেশে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, মানে বলতেছে সামনে ভালো দিন আসছে, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতে জানে, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাত। এখন এই তিনটা লাইনের মধ্যে দিয়ে মূলত যে জিনিসটা বলা হয়েছে যে আমাদের অতীতে যারা ছিল তারাও কিন্তু এরকম পরিশ্রম করে গেছে, কিন্তু তারা কিন্তু পরিশ্রমের কোনো
দাম পায় না। কিন্তু এখন বর্তমানে বা ভবিষ্যতে যে সময়টা আসছে সেই সময়টাতে কিন্তু এই সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ কেউ একটা কাজ করে দিল, সেটা যদি তুমি পারিশ্রমিক না দাও তাহলে সেটা কি তোমার জন্য ঋণ হিসেবে পরিগণিত হবে। কিন্তু এখন আর সেই ঋণ রাখা চলবে না, তাদের প্রাপ্য যে মর্যাদা, ন্যায্য যে অধিকার সেটা তাদেরকে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ অনেক দানা বেড়ে গেছে, আর বাড়ানো যাবে না, তোমাকে এই ঋণ শুধিতে হইবে। ঋণটা কি করতে হবে? শোধ করতে হবে। হাতুড়ি, শাবক, গাইতি। গাইতি মানে হচ্ছে এখানে মূলত যে আমাদের যে কঠিন প্রাসাদগুলো আছে, ইট কাঠের যেটা ইটের তৈরি, হ্যাঁ, এই জিনিসগুলো ভাঙার জন্য দুই মুখো একটা প্রায় কোদালের মতো আছে, এটাকে মূলত গাইতি বলা হয়, যেটা দিয়ে কঠিন জিনিসগুলো কি হয়? ভাঙা হয় বা খোঁড়া হয়। গাইতি চালে ভাঙিলে যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাত। এখন যারা এই যে কুলি মজুররা এত পরিশ্রম করে পাহাড়ের গা কেটে রাস্তা বের করছে, ঠিক আছে, হাতুড়ি শাবক চালিয়ে এই কঠিন রাস্তার মধ্য দিয়ে, কঠিন পাহাড় কেটে কেটে তারা রাস্তা বের করছে, তাদের হাড় কি ওই রাস্তার পাশে পড়ে আছে। অনেকে পরিশ্রম করতে গিয়ে হয়তো বা সেখানে মারাও যেতে পারে, তাদের কষ্টেই কিন্তু অর্জিত আজকের এই সাফল্য। তোমারে সেবিতে হইল যাহারা মজুর কুটে কুলি, তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। অর্থাৎ তোমার কল্যাণের জন্য, তোমার সেবিতে হইল যারা মোটে মজুর কুলি, তোমারে মানে তোমার সেবা, তোমার কাজগুলো যেন সহজ হয় সেই জন্য যারা তোমার কাজগুলো করে দিচ্ছে, এই যে কুলি মজুর মোটে যারা আছে, প্রত্যেকটা মানুষ কি করছে? তোমার সেবাই কিন্তু তারা কাজ করছে। তোমার এই বাহিতে যারা পবিত্র অঙ্গে, তাদের যে পবিত্র অঙ্গে তারা কি করেছে? অঙ্গে মানে হচ্ছে কি? শরীরে। এখানে আমি একবার বলে দিই, সেবিতে মানে হচ্ছে কি? সেবিতে মানে হচ্ছে সেবা করা। তারপরে হচ্ছে অঙ্গে, এখানে বলা হয়েছে কি? পবিত্র অঙ্গে। অঙ্গে মানে হচ্ছে কি? শরীর। পবিত্র অঙ্গে লাগানো ধুলি, তোমাকে তোমার কাজ করতে গিয়ে বা তোমার উন্নয়ন করতে গিয়ে তারা কি করছে? যখন রাস্তাঘাটে কাজ করছে তাদের শরীরে ধুলোবালি লাগছে। এখন যারা তোমার জন্য এত কষ্ট করছে, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য কুলি মজুররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তারাই হচ্ছে কি? মূলত মানুষ, তারাই দেবতা। আমরা কি করব? তাদেরই গান গাইব। কারণ আমরা জানি আমাদের সমাজে আমরা কিন্তু একটু বাইরে বের হলেই দেখতে পারি, উচ্চ শ্রেণী থেকে একদম নিচু শ্রেণী পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত কাজে ব্যস্ত। ধরো আমরা বের হলেই কি আমাদের রিক্সার প্রয়োজন হয়, রিক্সাওয়ালা। আমি যদি বাইরে যাই, সেখানে হচ্ছে ছোট ছোট দোকান আছে, দোকানদাররা, অথবা মানে তুমি বাইরে বের করলে তোমার চোখের সামনেই কিন্তু দেখতে পারবে নানা পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষ নানা রকম কাজ করছে। তারা কাজ করছে এবং আমরা তাদের কাছ থেকে সেই জিনিসটা নিয়ে আমরা উপকৃত হচ্ছি। তাহলে এই মানুষগুলো যদি এই কাজগুলো না করতো, তাহলে আমরা কিভাবে এত সব জিনিস, এত সব সুবিধাগুলো ভোগ করতে পারতাম? এই শ্রমিক যারা আছে তারা যদি এই দালান কোঠা নির্মাণ না করতো, তাহলে আমরা কোথায় গিয়ে বসতাম? তাই না? আমাদের কাজে তো তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করছে। তারা যেহেতু সাহায্য করছে, তাদেরকে আমাদের কী করা উচিত? সাহায্য এবং সহযোগিতা বা তাদের প্রাপ্য যে সম্মানটুকু সেটা আমাদের করা উচিত। ঠিক আছে, এটাই বলেছে যে তারাই মানুষ, তারাই দেবতা, গাহে তাহাদের গান, তাদের ব্যথিত বক্ষে। বক্ষে মানে হচ্ছে কি? এখানে বুকে। বক্ষে মানে হচ্ছে কি? বুকে। তাদের বুকে পা ফেলে আসে কি? নব উত্থান, অর্থাৎ সামনের ভালো কিছু এগিয়ে আসা। নব উত্থান মানে হচ্ছে নতুন কিছুর জাগরণ। ঠিক আছে, অর্থাৎ তাদের বুকে পা রেখেই কিন্তু আমরা সামনের যে নব বা নতুন যে উত্থান বা নতুন যে ভালো কিছুর দিকে অগ্রসর হচ্ছি। তাহলে মূলত এই কুলি মজুর কবিতাটার মধ্য দিয়ে যে জিনিসটা বোঝানো হয়েছে যে সমাজের কোনো শ্রেণী বৈষম্য করা যাবে না। সমাজের ধনী মানে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের সমাজে কিন্তু সমান মূল্যায়ন করা উচিত, তাদের অবমূল্যায়ন করা উচিত না। তারা যে পরিমাণ পরিশ্রম করে তাদের সেই পরিশ্রমের অবশ্যই কি মূল্যায়ন করা উচিত। এটাই হচ্ছে কি মূলত এই কবিতার মূল লক্ষ্য। এই কবিতাটা হচ্ছে কি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। এই কবিতার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমি গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো লিখে দিয়েছি।
এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবি নজরুল কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা মূলত কি তোমাদের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে মূলত কি মানব সভ্যতার যথার্থ রূপকার্থ যে শ্রমজীবী মানুষ আছে তাদের পক্ষে, তাদের অধিকারের পক্ষে কবি এখানে কলম ধরেছে। ঠিক আছে, যুগ যুগ ধরে লক্ষ কোটি শ্রমজীবী মানুষ যে দিনের পর দিন নির্যাতিত হয়ে আসে সেই কথাটাই কবি এখানে বলেছেন। তাদের অক্লান্ত ঘামে কি আমাদের সমাজের প্রত্যেকটা জিনিস মানে মোটর, জাহাজ, রেলগাড়ি, দালান কোঠা, কলকারখানা থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা পরিচালনা করছে, তাদের কষ্টে কিন্তু এগুলো নির্মিত। এবং তাদের এই কষ্টকে অবমূল্যায়ন করে কি করছে বিত্তশালী বা মালিক শ্রেণী যারা আছে তারা ফুলে পেঁপে উঠছে। ঠিক আছে, যেমন আমরা ফুলে কলা গাছ হচ্ছে। ঠিক আছে, এখন সমাজের এই যে উপেক্ষিত বঞ্চিত যে শ্রেণী আছে তাদের পক্ষে কবি এই কবিতায় কলম ধরেছে। সমাজের যত অন্যায়, শোষণ, নির্যাতন সমস্ত কিছুর বিরুদ্ধেই কিন্তু তার এই বিদ্রোহটা ছিল এবং এই জন্যই কিন্তু তাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে আমরা তাকে চিনি। তাহলে মূলত এই কবিতার মধ্য দিয়ে তোমরা কি বুঝতে পারলে যে সমাজে কোনো শ্রেণী বৈষম্য করা যাবে না, নিচু বলে কোনো মানুষকে শোষণ বা নির্যাতন করা যাবে না। সমাজের প্রত্যেক মানুষকে তার প্রাপ্য এবং যথার্থ সম্মানটুকু দিতে হবে। প্রত্যেক মানুষই কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। ঠিক আছে, সমাজের কোনো মানুষকে খাটো করা যাবে না, কোনো মানুষকে অবমূল্যায়ন করা যাবে না এবং পরিশ্রমী মানুষকে যথার্থ তার পারিশ্রমিক দিতে হবে, পরিশ্রমের মূল্য দিতে হবে। ঠিক আছে, তোমাদের এই কবিতায় আমি উল্লেখযোগ্য কিছু যে শব্দগুলো ছিল সেটা তো লিখে দিয়েছি, সেটা তোমরা দেখেছো। আর তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে তোমাদের পেছনে কিছু বহু নির্বাচনী এবং একটা সৃজনশীল দেওয়া আছে, সেটা তোমরা একটু ভালো করে পড়ে নিবে। ঠিক আছে, আর আমি বাড়ির কাজ দিয়ে দিয়েছি। সৃজনশীল এবং তোমাদের সিলেবাসের যে সারমর্ম আছে, সারমর্ম ক এবং খ। ঠিক আছে, তোমরা দেখো তোমাদের বইয়ের পেছনে কিছু সৃজনশীল একটা সৃজনশীল দেওয়া আছে এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, সেটা অবশ্যই পড়ে নিবে। এবং আমরা তোমাদেরকে যে সিলেবাসটা দিয়েছি সেই সিলেবাসে সারমর্ম ক এবং খ এই দুটো জিনিস তোমরা পড়ে নেবে। সেখানে হয়তো একটু স্পেলিং মিস্টেক আছে, সারাংশ লেখা আছে, কিন্তু সেটা হবে মূলত সারমর্ম। সারমর্ম ক এবং খ এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়ে নেবে। আর কুলি মজুর কবিতাটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু, এখানে তো আমি লাইন বাই লাইন বলে দিয়েছি, সেই জিনিসটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।